আজকে আমি বিস্মিত, আজকে আমি অবাক হয়েছি। অত্যন্ত খারাপ আবহাওয়া, বৃষ্টি সারাদিন ব্যাপী হচ্ছে। এই সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভায় আপনারা বৃষ্টিতে ভিজে অনেক সময় ধরে আপনারা এই সবার বক্তাদের বক্তব্য শুনছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই ত্যাগের জন্য, ধৈর্য সহনশীলতার জন্য। আমি ধন্যবাদ জানাই কুতুবপুর ইউনিয়ন বিএনপি সহ ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুইয়া সহ যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই জনসভাকে আজকে সফল করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি, এমন এক পুণ্যভূমি, ছাত্র আন্দোলনে আমি যাকে আমার নেতা হিসাবে পেয়েছিলাম, মহান মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করেছি, যাকে আমি পাশাপাশি কমান্ডার হিসাবে পেয়েছিলাম, এই এলাকার সুযোগ্য সন্তান কমান্ডার সিরাজ ভাইয়ের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আজকে আমি এখানে বক্তব্য রাখছি। আমি মহান আল্লাহর নিকট তার রুহের মাগফিরাত কামনা করছি এবং এই ভুইগড়বাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এমন নেতা আপনারা এখানে তৈরি করেছিলেন তার জন্য। দীর্ঘদিন পর আজকে এই মাঠে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 16টি বৎসর স্বৈরাচারী শাসক জগদ্দল পাহাড়ের মতো এমন ভাবে বসেছিল যে তাদের অত্যাচার নিপীড়নের কারণে আমরা যারা বিএনপি করি, বিএনপির নেতা কর্মী এবং সমর্থক এলাকায় আমরা থাকতে পারি নাই ঠিক মতো। মামলা, হামলা, হত্যা, গুম, বিভিন্ন জুলুম নির্যাতনের কারণে আমরা আমাদের পিতামাতা, স্ত্রী, পুত্র, সন্তানদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় আমরা পলাতক জীবন যাপন করেছি, মানবতার জীবন যাপন করেছি। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেই অসংখ্য মিথ্যা মামলার আসামি। বাড়িঘর ছেড়ে আপনারা দীর্ঘদিন দুঃখ কষ্টের মধ্যে জীবন নির্বাহ করেছেন। এই মিথ্যা মামলা মোকদ্দমার কারণে অনেক পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে, অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এত সত্ত্বেও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের এই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে আমরা এই নারায়ণগঞ্জবাসী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আপনারা জানেন এই বিএনপির একটি ঐতিহ্য রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক মর্যাদার আসনে উপনীত করেছিলেন। আমাদের বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছিলেন। তার বর্তমানে তার এই সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর কারণে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন নেত্রী হয়েছেন। দেশের সবচাইতে বেশি জনপ্রিয় নেত্রী হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নিষ্ঠুরতা, কি নির্মমতার মাধ্যমে আপনারা জানেন মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ রেখেছে, সুচিকিৎসারও ব্যবস্থা করতে দেয় নাই। একটি মাত্র কারণ ছিল স্বৈরাচারী সরকারের, যে তারা যে অন্যায় অপরাধ করছিল, জুলুম নির্যাতন করছিল, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করছিল। দেশনেত্রী বেগম খালেদা যদি বাইরে থাকে, রাজপথে থাকে, আন্দোলন সংগ্রামে তারা ভেসে যাবে, তারা টিকে থাকতে পারবে না। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে আবদ্ধ রেখেছিল। এরপর আমাদের যে নেতা এখন বিএনপিকে দীর্ঘ 16 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান।
এই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে শাস্তি দিয়ে ফরমাইশি রায় দিয়ে দেশে আসতে দেয় না আজকে দীর্ঘদিন। এত সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমান অনেক দূর বিদেশে থেকেও এই দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা ভুলে যান নাই। স্বৈরাচারী সরকারের নিপীড়ন দেখে তিনি বিএনপির হাল ধরেছেন, শুধু প্রবাসে থেকে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। তার সুযোগ্য নেতৃত্ব, সুযোগ্য দিক নির্দেশনা গত আন্দোলনের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বিএনপি। আপনারা জানেন স্বৈরাচারী পতনের শেষ পর্যায়ের আন্দোলনে দেশব্যাপী আন্দোলন হয়েছে। সবচাইতে বেশি উল্লেখযোগ্য আন্দোলন হয়েছে নারায়ণগঞ্জের মাটিতে। এই নারায়ণগঞ্জের মানুষ বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এক ঐতিহাসিক অধ্যায়ের সৃষ্টি করেছে। জাতি চিরদিন এটা মনে রাখবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা হোক, তারা সুস্থ হোক আল্লাহর কাছে কামনা করি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এই বিএনপির আন্দোলনে ফতুল্লাবাসীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই রাজপথ প্রকম্পিত করেছে ফতুল্লা সিদ্দিরগঞ্জের মানুষ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে। এই কথা ভুলবার নয়। আমার মঞ্চে যারা আজকে আমার পাশে আছেন তারা পরীক্ষিত নেতা, তারা জীবনের ঝুঁকি নিয়ে মরণকে বরণ করে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে 16 বছরের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই দেশ যখন ছেড়ে চলে যায় তখন শুধু শেখ হাসিনার তার বোন পালিয়ে গেছে। যারা তাদের সঙ্গী সাথী ছিল তাদের শক্তিকে সুদৃঢ় করেছে, তাদের সেবা করেছে, তাদেরকে তারা ভুলে গিয়ে শুধু 2 জনের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এমনি ভাবে নারায়ণগঞ্জে যিনি সন্ত্রাসীদের গডফাদার ছিল, শেখ হাসিনার সবচেয়ে বড় দোসর ছিল, সেও যখন পালিয়ে যায় তখন তার সঙ্গী সাথীদের কাউকে সাথে নিয়ে যায় নাই। যেমন 2001 সালের নির্বাচনে আপনাদের সাথে পরাজিত হয়ে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই দিন রাত্রে এসে বোরকা পরে পালিয়ে গিয়েছিল। আর সহকর্মীদের কোনো খোঁজ খবরই নাই। নিদারুণ কষ্টের মধ্যে তার সহকর্মীরা ছিল। আমি বারবার বলেছি, এবারও যখন হুঙ্কার দেয় সে, তখন আমি বলেছি সে একটা কাপুরুষ, তার হুঙ্কারে কেউ ভয় পাবেন না, কারণ খুব বেশি দিন দূরে নেই, সে আবার বোরকা পরে পালিয়ে যাবে। আর সহকর্মীদেরকে আমি বারবার স্মরণ করে দিয়েছি, 2001 সালে যেমন আপনাদের ভুলে পালিয়ে গিয়েছিল আপনাকে ছেড়ে, আগামীতেও সে পালিয়ে যাবে, আপনাদের কথা মনেই রাখবে না। আজকে দেখেন সে পালিয়ে গেছে, আজকে তার দোসররা পলাতক জীবন যাপন করছে। আজকে নিদারুণ কষ্টের মধ্যে আছে, নিদারুণ দুশ্চিন্তার মধ্যে আছে। কেন? শামীম ওসমানের সঙ্গী হয়ে তারা সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, সাধারণ মানুষকে শোষণ করেছে, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেল খাটিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে, দাম্ভিকতার সাথে বলেছে বিএনপি জামাতের কোন নেতা কর্মী যদি 70 গজ মাটির নিচেও থাকে তাদেরকে বের করে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। সেই অহংকার, দাম্ভিকতা, অহংকতা আজ কোথায় গেল? সেই কাপুরুষ আবার তো পালিয়ে গেছে। এই কাপুরুষের তো কোনো টেরও কেউ পেল না কিভাবে পালিয়ে গেল। তাই আজকে বলতে চাই, অন্যায়কারী, অত্যাচারকারী যত শক্তিশালী হোক তার পরাজয় হবেই। মানুষ না করতে পারলে আল্লাহর তরফ থেকে হয়। দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম, আমরা সহ সাধারণ মানুষ অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে এত আন্দোলনের পরও স্বৈরাচার আজকে পতন হচ্ছে না, আগামীতে হয়তো হবে না। আল্লাহর কাছে সাধারণ মানুষ কেঁদে কেঁদে বিচার দিয়েছে, আল্লাহর সাহায্য চেয়েছে।
আমরা রাজপথের আন্দোলনে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারি নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে 5 তারিখ সকালবেলা এই স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। আল্লাহর মার দুনিয়ার ভার একটা কথা আছে, সেটা হয়েছে এজন্য হয়েছে তারা ছিল অন্যায়কারী, জুলুম অত্যাচারকারী। স্বৈরাচারী সরকার 16 বছরে শুধু একটি তাদের লক্ষ্য ছিল যে তারা যখন অন্যায় অপরাধ করে, বিএনপি রাজপথে প্রতিবাদ করে, বিএনপি আন্দোলন সংগ্রাম করে, সেই জন্য তারা চেয়েছে বিএনপিকে চিরতরে মাটিতে মিশিয়ে দিতে, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য তারা সব রকমের চেষ্টা করেছে, কিন্তু তারা কি পেরেছে? পারে নাই। বিএনপির কোটি কোটি নেতা কর্মী আজকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে পুনর্গঠন করার কাজে আত্মনিয়োগ করেছে। 5 তারিখ আগস্টের যখন স্বৈরাচারের পতন হয়, আপনারা জানেন অনেক স্বৈরাচারের দোসর এবং বিপদগামী বিভিন্ন রাজনৈতিক দলের নামে পরিচয় দানকারী এবং যারা স্বৈরাচারী সরকারের এই নারায়ণগঞ্জে স্বামী উসমান, তার স্ত্রী, তার কন্যার সাথে আন্ডারগ্রাউন্ডে ব্যবসা করত, তেল চোর, মাঠ দখল, জমি দখল, যত রকম অপকর্ম করত, শেয়ার থাকতো স্বামী উসমানের স্ত্রী এবং সন্তান। এই তারা 5 তারিখ থেকে বেশ কয়েকদিন ফতুল্লা এলাকার শিল্পাঞ্চলে লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে। লুটতরাজ এবং চাঁদাবাজির মাত্রা এমন পর্যায়ে গেছে রিকশার গ্যারেজ পর্যন্ত বাদ যায় নাই, একটা ছোট ব্যবসায়ীর দোকান পর্যন্ত বাদ যায় নাই। অনেক রডের দোকান, সিমেন্টের দোকান এবং অন্যান্য ব্যবসায়ীর দোকান তারা লুট করেছে। আমরা যখন রাত্রে পাহারা দেই তারা লুটতরাজে লিপ্ত। এদেরকে আপনারা চিনেন কারা? তারা যেই দলে হোক, সন্ত্রাসকারী, লুটপাটকারী আর চুরি ডাকাতিকারী, তারা আমাদের কোনো সংশয় আসতে পারে না। তারা কোনোদিনও জনগণের মানুষ হতে পারে না, কোন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ক্ষমতা তাদের নাই। তাদের একটা মাত্র পরিচয়, তারা সন্ত্রাসী, তারা লুটপাটকারী, তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। কাজেই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা স্বৈরাচারী শাসকের সাথে কার্যকলাপে লিপ্ত ছিল, তাদের সহকর্মী হিসাবে যারা কাজ করেছে, এলাকায় আপনারা সবাই চিনেন, সবাই জানেন। যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি তখন স্বৈরাচারী সরকার 3টি নির্বাচন করেছে, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। তারা নিজেরাই ভোট দিয়েছে, নিজেরাই রেজাল্ট তৈরি করেছে, নিজেদেরকেই তারা এমপি হিসাবে ঘোষণা দিয়ে জোরপূর্বক বলপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ওই সময় ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আপনারা জানেন সেই সময় এই দলের কিছু কুলাঙ্গার, কিছু স্বার্থবাদী ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা এই দলের মাধ্যমে তাদের পরিচয় লাভ হয়েছে, নেতা হয়েছে। তারা এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের নেতার আদেশকে অমান্য করে নৌকা নিয়ে তারা নির্বাচন করেছে। এই মুনাফিক, এই বেঈমানদেরকে কোন অবস্থায় রেহাই করা যাবে না, কোন জায়গায় কোন স্থান দেওয়া যাবে না। এখনো আমাদের বিএনপির অনেক নেতা যারা জমি ব্যবসার সাথে জড়িত, যারা বিভিন্ন ভাবে শাহ নিজাম এবং নৌকা মার্কার প্রার্থীর সাথে জড়িত হয়ে ব্যবসা বাণিজ্য করে, তারা এখনো তাদের দোষর হিসাবে কাজ করে, তাদের পক্ষে কথা বলে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যায়। আমাদের কাছে ছবি রয়েছে, শাস্তি তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আবার অনেকে ভাবে যে বিএনপিতে তাদেরকে ফিরিয়ে আনা হবে, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। এই পচামাল, এই বিশ্বাসঘাতক বেঈমানদেরকে আর বিএনপিতে ঠাঁই দেওয়া হবে। যারা তাদের সাথে যাচ্ছেন, আজকে এখানে দাঁড়িয়ে বলে যায়, এই ভুইগড় এই জনসভায় বলে দাঁড়িয়ে বলে যায়, চুপে চুপে যদি যতই চেষ্টা করেন না কেন নিজেদেরকে লুকিয়ে রাখতে, আমাদের কাছে স্পষ্ট ছবি আছে। তাদের সাথে বসে মিটিং করেন,
কে তাদেরকে বিদায় সম্বর্ধনা দেন, কে তাদের জন্য দালালি করেন। আজকে স্পষ্ট বলে যায়, আমি বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ জেলার, এই বেঈমানদের সাথে যারা যাবে আমার দলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো অবস্থায় তাদেরকে রেহাই করা হবে না। আরো একটি কথা বলতে চাই, আজকে আপনারা যারা দেখছেন আন্দোলন সংগ্রামের পরে প্রথম এই জনসভায় আমার পাশে রয়েছে পরীক্ষিত নেতা এবং তারা বিশুদ্ধ নেতা, এই এলাকার মানুষের প্রিয় নেতা। কোন অপরাধের সাথে, কোন অনৈতিক কাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, যারা আজকে স্টেজে রয়েছে। বক্তৃতাও দিয়েছে, দেখছেন যুবদল নেতা রনি, শ্রমিক দল নেতা মন্টু, আমাদের বিএনপির নেতা যারা, তারা বক্তৃতা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এটা কি বুকের পাটা? এই জন্য যে তারা অন্যায়ের সাথে জড়িত না, সেই জন্য বুক ফুলিয়ে কথা বলতে পারে। আর অনেকে আছে আজকে দেখেন বিএনপির নাম ভাঙায়, কিন্তু আমি যেখানে উপস্থিত সেখানে তাদের কোনো স্থান নাই, তারা আজকে অনুপস্থিত। তারা কেন? তাদের বুকের পাটা নাই, কারণ তারা অনৈতিক কাজে লিপ্ত, লুটতরাজে লিপ্ত, মানুষের বিরুদ্ধে তারা কাজ করে, সেই জন্য তারা আজকে আমাদের সামনে আসতে পারে না। অনেকে আমার কাছে প্রস্তাব দেয়, আপনি দয়া করে আমাদের মানুষটা তো ভুল করেছে, আপনার সাথে একটু মিলজিল করিয়ে দেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তেল আর জল যেমন মিলে না, গিয়াসউদ্দিন এবং সন্ত্রাসী স্বার্থবাদী মানুষের মিল নাই। যারা এই কথা বলেন তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি এখানে থুতু ফেলি। আপনারা নৌকা মার্কাকে আমার সাথে মিলাবেন না। এই নৌকা নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে, সবচেয়ে বড় সন্ত্রাসী দেশের দেশ বিদেশে যার নাম রয়েছে, তাকেই পরোয়া করি নাই, তার বিরুদ্ধে আমি লড়াই করেছি, আপোষ করি নাই। আমার দলের অনেক নেতা নাকি আপোষ করে চলেছে, কিন্তু আপোষ আমি করি নাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। এই সভা যাতে না হয় সেই জন্য গত 3 দিন পর্যন্ত অনেক ষড়যন্ত্র হয়েছে, প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনকে বলেছি, আমি জেলার সভাপতি, আমি সেখানে যাব, কারো বাবার যদি ক্ষমতা হয় তাহলে আমাকে আটকাবে। প্রশাসনের কোনো সাহায্য লাগবে না, কোনো পুলিশ পাহারা দেওয়া লাগবে না। আমার সাথে যারা আছে আমার কর্মী বাহিনী, তারা ইনশাল্লাহ যথেষ্ট। আর আল্লাহ আমার সহায়। আজকে তারা চেয়েছিল এই সভা যাতে না হয়, তার একটা ব্যবস্থা শেষ কি পুলিশের কাছে গিয়ে, ডিসির কাছে গিয়ে। তারা কি পেরেছে? পারে নাই। এই জন্য তারা কুলাঙ্গার, তারা লুটেরা, তারা এই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, সেই জন্য তারা পারে নাই। আরেকটি কথা বলতে চাই, যেখানে সিংহের গর্জনে আমি ভয় পাই নাই, বিড়ালের বেশকিতে আমি ভয় পাবো? বলেন, সিংহের গর্জনকে ভয় পাই নাই, আর আজকে বিড়াল ছানা আমাকে ভেঙচি দেয়, তাদেরকে ভয় পাবো? ভাবছে কি তারা এই বিএনপি করতে হলে তওবা করতে হবে, যা অপরাধ করেছে তার জন্য মাপ চাইতে হবে। তারপরে যদি আমার এই প্রিয় নেতারা মাপ করে, তারপরে আমার কাছে যাওয়া অনেক দূর। আগে নেতাদের কাছে মাপ চাইতে হবে, জনগণের কাছে মাপ চাইতে হবে। কোনো ছাড় নাই। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের দলের কোন নেতা আওয়ামী লীগের সন্ত্রাসী, স্বৈরাচারের সন্ত্রাসী আত্মীয় হতে পারে, আপনাদের পরিজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কারোর সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। যারা অন্যায় করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা আইনকে হাতে তুলে নেব না, আমরা আইনের হাতে অপরাধীদেরকে সোপর্দ করব, আইন বিচার করবে, কিন্তু তাদেরকে মাফ করা যাবে না। আর তাদেরকে বিএনপিতে আনার প্রয়োজন হবে না। বিএনপি আন্দোলন সংগ্রামে বিজয় লাভ করেছে, সেখানে কি আমরা পরাভূত হয়েছি? তাহলে পরাভূত যেহেতু হই নাই, বিজয় লাভ করেছি, এখন আর নতুন কাউকে বিএনপি বানানোর প্রয়োজন নাই। স্পষ্ট কথা আমার।
যে করবে তাকেও ছাড়া হবে না, তাকেও ছাড়া হবে না। আরেকটি কথা বলতে চাই, এই দেশের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেছে স্বৈরাচারী সরকার। হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে। সরকারের পরিচালনার যে প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করেছে। শুধু গণতন্ত্রকে ধ্বংস করে নাই, বিচারালয়কে ধ্বংস করেছে, আইনের শাসনকে নষ্ট করেছে, মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করেছে, উন্নয়ন অগ্রগতির যাত্রাকে নষ্ট করেছে। মেগা প্রজেক্টের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আজকে যে নবজাত শিশু জন্মগ্রহণ করে জন্মের দিনে সে 1,25,000 টাকার উপরে ঋণগ্রস্ত থাকে, কারণ বিদেশ থেকে এই ঋণ এনে মেগা প্রজেক্টের নামে, উন্নয়ন নামে তারা লুটপাট করেছে। এই বিধ্বস্ত অর্থনীতি বর্তমানে, সেই জন্য আপনাদের কাছে বলি, তারা ষড়যন্ত্র করছে আবার দেশ যাতে পঙ্গু হয়ে যায়, দেশের মিল কারখানা যেন বন্ধ হয়ে যায়, জাতীয় সম্পদ যাতে লুণ্ঠন হয়, জ্বালাও পোড়া হয়। সেই জন্য বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি হিসাবে আপনাদেরকে, দেশবাসীকে বলবো, সজাগ দৃষ্টি রাখবেন। প্রত্যেকটা ধন সম্পদ জাতীয় সম্পদ, আমাদের একটা সম্পদও যাতে নষ্ট কেউ করতে না পারে, কোথাও যেন কোনো অগ্নি সংযোগ ঘটাতে না পারে, লুটপাট করতে না পারে। একটা মিল কলকারখানাও যেন বন্ধ না হয়। মিল কলকারখানা যারা চালায় তারা কারা? তারা ছিল অনেকেই স্বৈরাচারী সরকারের দোসর। কিন্তু মনে রাখবেন, যে অর্থ দিয়ে তারা ইন্ডাস্ট্রি বানিয়েছে, শিল্প কলকারখানা বানিয়েছে, এগুলা তাদের নিজের টাকা না, তাদের বাপের টাকা না। এই টাকা নিয়েছে ব্যাংক থেকে ঋণ, আর এই ব্যাংকের ঋণের টাকা কার? এই জনগণের। কাজে ওই সম্পদ যদি আপনারা ধ্বংস হতে দেন কিংবা কেউ ধ্বংস করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত জাতি হিসাবে। এখন যে সরকার, এই সরকার বিধ্বস্ত বাংলায় এখন তারা দায়িত্ব পালন করছে, আমরা সহযোগিতা করে যাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে। যত দ্রুততম সময়ে সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, গণতন্ত্র আবার পুনরুদ্ধার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সামনে অনেক কাজ, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে ঐক্যবদ্ধভাবে। আর এই কাজ করার জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল এই বিএনপি এবং বিএনপি নেতা কর্মীকে দিতে হবে। অতন্ত্র পাহাড়ের মতো আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এদেশের নাগরিক। আমরা প্রত্যেকের জানমাল, ইজ্জত, আবরু হেফাজত করার জন্য ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা সমস্ত উপাসনালয়গুলোকে আমরা পাহারা দিয়ে রাখবো। এটা মনে রাখতে হবে, যারা পরাজিত হয়েছে স্বৈর শাসক, তারা দেশে এবং বিদেশে থেকে ষড়যন্ত্র করছে কিভাবে আত্মকলহ সৃষ্টি করা যায়, কিভাবে দেশকে অচল করে দেওয়া যায়। এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রশাসনকে সব সময় সহযোগিতা করতে হবে, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এইখানে 5 তারিখ থেকে যারা লুটতরাজ করেছে, অগ্নিসংযোগ করেছে, মিল কারখানায় ব্যবসায়ীদের চাঁদাবাজি করেছে, আপনারা জানেন, প্রশাসনের কাছে তালিকা দিতে হবে। যদি না দেন আমাদের কাছে দিবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এরপর আরেকটি কথা বলতে চাই, এই ডিএনডি এলাকায় দাঁড়িয়ে আমি আজকে বক্তব্য দিচ্ছি। 16 বছর ডিএনডির মানুষ প্রতিটা বর্ষাকাল এবং শীতকালেও জলাবদ্ধতার কারণে নিদারুণ কষ্টে জীবনযাপন পালন করে আসছে। আমি কিছুদিন আগে স্বৈরাচারী শাসকের সময় আমি বলেছি, এই ফতুল্লা হচ্ছে শিল্প সমৃদ্ধ একটি জায়গা। আগেও আমি চেষ্টা করেছিলাম এটাকে পৌরসভা করার জন্য, করতে পারি নাই। এই এলাকার জনপ্রতিনিধি যারা চেয়ারম্যান হতে চায়, যারা লুটতরাজ করতে চায়, তারা এটা করতে দেয় নাই। আর আমার সিদ্ধিরগঞ্জের যারা ছিল আমার কথা শুনে সেটা করতে দিয়েছে, যার ফলে আজকে সেটা সিটি কর্পোরেশনের আওতায় গিয়ে উন্নত হয়েছে। আমি আজকে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের প্রথম কাজ হবে বিএনপি এই ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা। শুধু জলাবদ্ধতা নয়, এই এলাকার মানুষ অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। সিটি কর্পোরেশন করা হলে রাতারাতি পাল্টিয়ে যাবে এই এলাকার চেহারা। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সবগুলোর উন্নয়ন হবে একটি মাত্র ঘোষণা দিলে যে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলো, সেটা করার। এরপরে আমাদের কাজ হবে
সামান্য বৃষ্টিতে যেখানে জলাবদ্ধতা হয়, বর্তমান সরকারের কাছে আমরা দাবি তুলে ধরব, ক্রাশ প্রোগ্রাম নিয়ে যেন এই ডিএনডি বাসীকে এই ধরনের সমস্যার মুখ থেকে উদ্ধার করে, সেই জন্য আমরা সবাই কাজ করব। আগামী দিন এই ফতুল্লাকে সুন্দর একটা আধুনিক নগর করে তোলার জন্য আমরা সর্বতভাবে ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রচেষ্টা করব। আমরা জনগণের সাহায্য চাইব, জনগণ ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবে, আমরা এই এলাকার চেহারা পাল্টিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী দিনের আরো একটি কথা বলে আমি শেষ করতে চাই, দলের ঐক্য আপনাদেরকে ঠিক রাখতে হবে। ভাবলে চলবে না 5 তারিখে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আর আমাদের কোনো কাজ নাই। আমাদের নেতা তারেক রহমান, আপনারা জানেন, তিনি ঘোষণা করেছেন 31 দফা কর্মসূচি। এই 31 দফা কর্মসূচি কি? যে রাষ্ট্রের ক্ষতি করে গেছে স্বৈরাচারী সরকার, এটাকে মেরামত করতে হবে, সকল প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে। আমি তাই আপনাদেরকে বলবো যে মনে করবেন না আন্দোলন সংগ্রাম শেষ। যতদিন পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ভোটের অধিকার প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমাদের একটি স্লোগান, সেটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করব। কিভাবে? একজন ভোটার তার ভোট প্রয়োগ করে তার পছন্দের মানুষকে নেতা নির্বাচিত করবে, সে দেশ পরিচালনা করবে। সেটা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যে ঐক্যবদ্ধভাবে দলের পথে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে আন্দোলনের দিকে। আমাদের শ্রমিক দলের নেতা মন্টু মেম্বার এখানে বলেছে যে শ্রমিক দলের নাম ভাঙিয়ে কিছু কিছু মানুষ এই সভা নষ্ট করার জন্য চেষ্টা করেছে। সে দৃঢ়তার সাথে বলেছে তাদের সাথে শ্রমিক দলের কোনো সম্পর্ক নাই, ওরা লুটেরাদের মানুষ, ওরা লুটেরা, কাজে ওদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা চিনে রাখবেন লুটেরাদেরকে প্রশ্রয় দিবেন না। আর আরেকটি কথা বলতে চাই, ফতুল্লাতে দীর্ঘদিনের ফতুল্লা থানার আশেপাশে কিছু দালাল আছে যারা থানার পুলিশের সাথে দালালি করে, থানার ওসি এবং থানার যারা কর্মকর্তা আছে তাদের বাজার সদাই করে খাওয়ায়। এদের থেকে সতর্ক থাকতে হবে। এবং থানা প্রশাসনকে আমি বলি, এই মোশাহেবের দল অতীতের সমস্ত কর্মকর্তাদেরকে কলুষিত করেছে, মানুষের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে। প্রশাসন তাদের দিকে খেয়াল রাখবেন, বাজার সদাই খাবেন না, আর দালালদেরকে থানায় ঢুকতে দিবেন না। দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ মানুষ জেগে উঠেছে, মানুষের চোখ মুখ এখন খুলে গেছে। কাজেই অন্তরে বসে অন্তরালে থেকে কোনো কিছু করতে পারবেন না। আপনাদেরকে বলে যাই, এই সন্ত্রাসীরা যদি সন্ত্রাসী কার্যকলাপে যায়, কয়েকদিন আগে এখানে আমাদের বিএনপির ইউনিয়ন, ফতুল্লা বিএনপির ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এক শান্তি মিছিলে সন্ত্রাসীর আঘাত করেছে, এলাকায় লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য বিলে অগ্নিসংযোগ করেছে। এদেরকে রেহাই করা যাবে না। সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, অনেক সাংবাদিক স্বৈরাচারী শেখ হাসিনাকে অনেক বড় স্বৈরাচার বানিয়েছে। জাতীয় পর্যায়ে আমাদের নারায়ণগঞ্জ তার ব্যতিক্রম নয়। যারা সম্মানিত সাংবাদিক, যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, সততার সাথে, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু মনে রাখবেন, ব্যবসা করার জন্য পত্রিকা যদি সন্ত্রাসীদের টাকা নিয়ে কোনো কিছু নিউজ করেন, সেটা যেমন আমরা বুঝতে পারি, যারা স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করেছেন সেটাকে আমরা চিনি। কাজে সাংবাদিকের সম্মান যেন থাকে, সেই দিকে লক্ষ্য রাখে আমরা কাজ করব। আপনাদেরকে আহ্বান জানাবো, সকলের সম্মান আমরা দিতে চাই, আপনাদেরকে সম্মানিত করতে চাই। কয়েকজন কুলঙ্গার সাংবাদিকের মতো আপনারা কাজ করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। কারণ আমি সাংবাদিকদেরকে অনেক সম্মান করি, আমার সহকর্মীরাও সম্মান করে। এই সম্মান উভয়ের পক্ষ থেকে হতে হবে। নারায়ণগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠান যদি গৌরব অর্জন করে, তাহলে সমস্ত নারায়ণগঞ্জবাসী গৌরবান্বিত হব। কাজেই সবগুলা প্রতিষ্ঠানকে আমরা সুন্দর করতে চাই।